তোমার হাসিটি কিন্তু ঠিক সেরকমই আছে। তাই হুবহু। রুবি বলল, বাজে কথা। মুখের পেশির সঞ্চালন আর দাঁতের সারি হয়তো একই রকম আছে। হাসি মরে গেছে কবে কি জানি। আমি তো দেখছি তুমি দাঁড়িয়ে আছো দোতলার বারান্দাতে, মুখ ঝাঁকিয়ে দেখছো পথের দিকে। মুখের দুপাশে ঝাঁপিয়ে পড়েছে তোমার কোমর ছাপানো চুল, আর তুমি হাসছো। কত বছর আগের কথা? 30 বছর আগের কথা। 30 বছর তো হলো। 30 বছর, তাই তো। এবং তোমার হাসিটি বদলায়নি একটুও। তুমি আগের থেকে আরো সুন্দরী হয়েছ। ছাই বলেই রবি আবারও হাসলো, সেই হাসি। তোমার ছেলে মেয়ে কি? আমার এক ছেলে এক মেয়ে। কত বড় হলো? বড় ছেলে চাকরিতে ঢুকেছে। কোথায়? এলকোতে। ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আর মেয়ে? মেয়ে ক্লাস 9-এ পড়ে। কোথায়? গোখেলে। আর আপনার? আমারও এক ছেলে এক মেয়ে। কত বড় হলো? বড় মেয়ে একটা স্কুলে পড়াচ্ছে, বাংলায় MA করে। আর ছেলে? সে বকে গেছে, ড্রাগ অ্যাডিক্ট, কিছুই করে না। আপনার তো কোনো নেশা ছিল না, সেসব ছিল সুপ্রতীপের। নেশাতেই তো সর্বশ্রান্ত হলো। কি কি না তাই বলুন। মদ, সিগারেট, ড্রাগ, নইলে কেউ এত অল্প বয়সে চলে যায়? চলে যাওয়ার কোনো বয়স নেই রুবি, তা ঠিক। যে যায় সে বেঁচে যায়। এই পৃথিবীতে বাঁচা বড় কঠিন কাজ, বিশেষ করে সুপ্রতীপের মতো ছেলের পক্ষে। ও বড় সোজা সরল ছেলে ছিল, জানি। তবু নেশা করে মরার কোনো মানে নেই। ছেলেও তখন পায়ে দাঁড়ায়নি। মেয়ের কথা তো ছেড়েই দিলাম। অনেক নেশা আছে, তাতে মানুষ প্রাণে মরে না, মনে মরে। সে কি নেশা? আছে। যেমন যেমন তুমি। রুবি আবার হাসলো। ওর চোয়ালটি চওড়া এবং সুন্দর দুপাটি ঝকঝকে দাঁত। এখনো তেমনি সুন্দর দেখায় হাসলে। বলল, বাজে কথা। আপনি এখনো সেরকমই আছেন। বললে তো আর হলো না। জুলফি আর মাথার দুপাশ সাদা। রিটায়ার করব আর 4 বছর বাদে। সে তো বাইরেটা, ভেতরে একই মানুষ, সেই কলেজে পড়ার দিনের মতো। সেইটাই তো অসুখ। মনের বয়স এখনো 17ই রয়ে গেছে। আয়নার সামনে দাঁড়াই না তাই। আমার বহিরঙ্গ রূপের সঙ্গে অন্তরঙ্গ রূপের কোনো মিলই নেই। এর চেয়ে বেশি কষ্টের কোনো অসুখ নেই। তারপর বললাম, তোমার একটা লাইলাক রঙের শাড়ি ছিল, মনে আছে? তোমার স্কুল ফাইনাল পাসের পর মেসোমশাই খুব বড় পার্টি দিয়েছিলেন। সেদিন তুমি সেই শাড়িটা পরেছিলে। চুলে দিয়েছিলে লাইলাক রঙা ফুল। আশ্চর্য, মনে আছে আজও আপনার? আছে তোমার এই লাইলাক রঙা শাড়ি পরা মূর্তি। সেদিনও স্বপ্নে দেখেছি। ছেলেরা তো শুনেছি স্বপ্নে শাড়ি পরা অবস্থায় কাউকেই দেখে না। তা ঠিক, কিন্তু তোমাকে তাই দেখেছি আমি। যে বয়সে এসে পৌঁছেছি তাতে শাড়ি না পরার চেয়ে শাড়ি পরা চেহারাই বেশি ভালো লাগে। আপনি যে আমাকে কোনোদিনও তো বলেননি। অবশ্য
একটা চিঠি, একটাই অবশ্য। আমাদের সময়টা তো অন্যরকম ছিল। তুমিও তো বলনি কখনো। আজ সুপ্রতীপ নেই, 30টা বছর চলে গেছে মাঝে। অথচ এই বিয়ে বাড়িতে এসে হঠাৎ দেখে মনে হচ্ছে সেদিন কিছু না বলেই বোধহয় ভালো করেছিলাম। মানে বলতে যে পারিনি। কেন? আমাদের সময়ে মোহটাকেই প্রেম বলে জানতাম আমরা। প্রেমের সঙ্গে মোহর কি ঝগড়া? আবার হাসলো রুবি। আমার বড় শালি এসে বললেন, খাওয়া হয়েছে সুপ্রকাশ, খেয়ে নাও, বিয়ে শুরু হয়ে যাবে। দিদি, তুমি রুবিকে চিনলে কি করে? বলতে পারেন বিনা চেষ্টাতেই। আমাদের উল্টো দিকের বাড়িতে থাকতো ওরা। রুবির বাবার মস্ত ব্যবসা ছিল ওষুধের। তাই? হ্যাঁ, আমার সঙ্গে রুবির বিয়ে হলেও হতে পারত। এই বলে রুবি আবারও হাসলো। দিদি হেসে বললেন, বিয়ে হলে আর এমন ভাব ভাব কদমের ফুল থাকতো না। চামেলি কি এ কথা জানে? আমি বললাম, না, দয়া করে আপনার ছোট বোনটিকে আজ আর এসব বলবেন না। কাল থেকে মেয়ের স্কুলের পরীক্ষা আরম্ভ, অত্যন্ত টেনশনে আছে। তোমার মেয়ের আবার কিসের পরীক্ষা? আহা, মিলির নয়, মিলি যে স্কুলে পড়ায় সেই স্কুলের মেয়েদের পরীক্ষা শুরু। দিদি হেসে উঠলেন। রুবি আবার হাসলো। বৌদির সঙ্গে আলাপ করিয়ে দেবেন না? থাক না, তুমি তো কখনো সুপ্রতীপের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দাওনি। কিছু সম্পর্ক সংসারে থাকা উচিত, যা শুধুমাত্রই দুজনের। আর কোনো দাবিদার থাকাই ভালো সে সম্পর্ক। রুবি হাসলো, বলল, সত্যি এ বয়সেও আপনার মতো এত রোমান্টিক মানুষ দেখা যায় না। ভুল, বয়স হয়েছে আমার, তোমারও হয়েছে। যদিও তুমি আমার চেয়ে অনেকটাই ছোট, কিন্তু আমার 17 বছরের প্রথম প্রেম, তার গায়ে তো আঁচড় পড়েনি। সে তো এই 30টি বছরেও আরো চিকন, আরো সবুজ, আরো নবীন হয়েছে। কোনো প্রেমেরই বয়স হয় না রুবি, যদি সে প্রেম আসল প্রেম হয়। নকল প্রেমও আছে বুঝি? রুবি হাসলো। নেই? জানি না। জানি, স্বীকার করছো না। যে প্রেম ব্যবহারে, প্রয়োজনে, গ্যাস সিলিন্ডারের চিন্তায়, ছেলে মেয়েদের ভবিষ্যতের ভাবনায় ছিন্ন ভিন্ন হয়ে যায়, তার প্রেম থাকে না। তবে তা কি? অভ্যেস। অভ্যেস? আবার হাসলো রুবি। বলল, সত্যি তেমনি পাগলই আছেন আপনি। প্রার্থনা করো যেন থাকি। এই তো 1 মাসে গোপাল কাকু আর বাঘাকে ইলেকট্রিক ফার্নেসে ঢুকিয়ে দিয়ে এলাম। সেই লাল আভাটা চোখে লেগে আছে এখনো, আঁচ লেগে আছে কপালে। এই তো পরিণতি আমাদের, আমার তোমার সকলের। প্রার্থনা করো যেন যে কটা দিন আর আছি এমন পাগলের মতোই বাঁচি। গম্ভীর হয়ে গেল রুবি। বলল, মেয়ের বিয়ে দেবেন না? আমি? আমি কে? মেয়ের বিয়ে মেয়েই দেবে, পছন্দ তো তাদেরই। আমাদের দিন তো আর নেই, বোকা বোকা দিন। বারান্দায় দাঁড়িয়ে থাকতে তুমি আমার আসা যাওয়ার সময়ে। বাথরুমের জানলাটুকু একটুখানি ফাঁক করে রেখে জোরে জোরে গান গাইতাম, যাতে তোমার শোয়ার ঘর অবধি সে গান পৌঁছায়। আমাদের প্রেমের প্রকাশ তো ওই রকমই ছিল। বাছুরের প্রেম ছিল আমাদের। পৃথিবী আর নাবালক নেই রুবি, সাবালকদের দিন এখন। আমাদের ছেলে মেয়েরা যে কত বড় দায় থেকে আমাদের বাঁচিয়েছে, তা কি বলবো। হালকা লাগে না তোমার? তা লাগে, রুবি বলল। চামেলের দিদি টগর দিয়ে এসেই বললেন, এই সুপ্রকাশ, তোমরা বসে পড়ো, লাস্ট ব্যাচ এখনো।
চলো রুবি, আমার তো খাওয়া হয়ে গেছে সুদা। সত্যি? সত্যি। বহরমপুরের কোন পাড়ায় থাকো তোমরা? চলে যাব এক উইকেন্ডে। গ্র্যান্ড হল রোডে, লালগোলার হাইওয়ে দিয়ে ঢুকতে যে রাস্তা, সেই রাস্তাতে। আসবেন সত্যি? খুব খুব খুশি হব। বৌদি ও ছেলে মেয়েদের নিয়ে আসবেন। না, গেলে একাই যাব। একা গেলে ভয়। ভয়? রুবি আবারও হাসল। তারপর হাসি থামিয়ে বলল, না ভয় নয়। ভয় কিসের? সব ভয়কেই মারিয়ে এসেছি। ঠিক আছে, তাই আসবেন। বহরমপুর শহরটা অনেক বদলে গেছে। রাস্তাঘাট বিরাট চওড়া হয়েছে, চেনা যায় না। আগে বাড়ি ছিল কটা, হাতে গুনে বলা যেত। এখন ট্রাক বাস গাড়ির জন্য পথ চলাই দায়। রুবির স্বামী সুপ্রদীপকে সকলেই চেনে, তবে সে চেনাটা শ্রদ্ধার চেনা নয়। মাতাল, দেনাই ডোবা, সর্বশ্রান্ত সুপ্রতীককে লোকে কিছুটা তাচ্ছিল্যের সঙ্গেই মনে রেখেছে। বহরমপুরে একবার ফুটবল খেলতে এসেছিলাম বছর 25 আগে। তখন সুপ্রদীপের বাবা বেঁচে। জমজমাট পসার ছিল, বিরাট উকিল। উনি আমার জন্য বুইক গাড়ি পাঠিয়েছেন তার বাড়িতে নেমন্তন্ন খেতে। রুবির চিঠি নিয়ে এসেছিল ড্রাইভার আর চাপরাশি। আমি যাইনি। রুবিকে অন্য কারো স্ত্রী হিসেবে দেখতে আমার ইচ্ছে করেনি। খুব রাগ হয়েছিল আমার। জ্বর হয়েছে বলে মিথ্যা বলে তাদের বিদায় করেছিলাম। রুবির বিয়েতেও আমি যাইনি। একবার ভেবেছিলাম পিড়ি ঘোরাতে গিয়ে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেব বড়লোকের মেয়ের। তারপর ঘর অন্ধকার করে শুয়েছিলাম। সানাইয়ের শব্দ, গাড়ির শব্দ, হাজার লোকের হাসি শুনছিলাম শুয়ে শুয়ে। কেঁদে কেঁদে বালিশ ভিজে গেছিল। প্রেম যে এক ধরনের অসুখ, বড় মারাত্মক অসুখ, তা জেনেছিলাম সেই রাতে। অসুখটা সেরে গেছিল রুবি পরদিন বহরমপুরে চলে যাওয়াতে। কিন্তু আসল বসন্তর মতো অসুখ চলে গেলেও তার দাগ রয়ে গেছিল গভীর হয়ে, মনোময়, এতগুলো বছর। সাইকেল রিক্সাটা যখন ভাঙা পাঁচিলের পাশে মরচে পড়া গেট দিয়ে ঢুকলো, দিন বাড়িটায় তখন মন খারাপ হয়ে গেল। যাকে ভালোবেসে মানুষ, তাকে খুশি না দেখলে বড় কষ্ট হয়। এই কথা 50 বছরের আমি আগে জানিনি। একটি ছাগল চড়ছিল ন্যাড়া মাঠে। আগে বোধহয় এখানেই সবুজ লন ছিল, অনেক ফুল। যারা চিরদিনই দরিদ্র, তাদের কাছে দারিদ্র্য যে কি, তা বোধহয় প্রতীয়মান হয় না। যারা একদিন ধনী ছিল, তাদের কাছে যেমন হয়। সেই ন্যাড়া মাঠে খাকি রঙা ঘেরা হাফ প্যান্ট পরা বছর 10-এর একটি ছেলে একটি সাদা ছাগল ছানার কানের মধ্যে মুখ ঠাকিয়ে ফু দিচ্ছিল। ছেলেটি নৈবাত্তিক ও অভদ্র গলায় বলল, কাকে চাই? রুবি আছেন? কে রুবি? সুপ্রদীপ বাবুর স্ত্রী। ও বড় কাকিমা, দাঁড়াও ডেকে দিচ্ছি। বলেই বলল, তুমি হাবলাটাকে একটু ধরো তো। কে হাবলা? ধরো না। বলেই ছাগল ছানার জিম্মা আমায় দিয়ে ভেতরে চলে গেল। রুবি ছেলেটির সঙ্গে বেরিয়ে এলো ভেতর থেকে। একটু পরেই অন্দরমহল অন্ধকার, রুবি সেই মহল আলো করে এলো। আমাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। এক মুহূর্ত মুখ কালো করেই রুবি হাসলো, সেই হাসি। বলল, সুধা, একটা পোস্টকার্ড ফেলে আসতে পারলে না? আচ্ছা, চলে যাই তবে। না না, বলেই এগিয়ে এসে আমার হাত ধরল। সারা শরীরে আমার শিহরণ খেলে গেল।
কোনোদিনই আমরা দুজনে দুজনকে স্পর্শ করিনি। বলল, আসুন, ভিতরে আসুন। আমার মন বলল, ভেতরেই তো আসতে চেয়েছিলাম, সেই 1950 থেকে। তখন তুমি বিকেল বেলার আলোয় রাঙা একটি স্থল পদ্মের মতো ছিলে। যে সালঙ্কারা রুবিকে সেদিন চুমকির বিয়েতে দেখেছিলাম, এ রুবি সে রুবি নয়। আজ তার পরনে একটি ফলসা রঙা শাড়ি, অর্জুন গাছের ছালের মতো রঙের পাড়, অফ হোয়াইট একটা ব্লাউজ, বাঁদিকের কাছে ছিঁড়ে গেছে সেটা। ভাঙা ও মলিন সোফা সেটে এনে বসালো আমাকে রুবি। বলল, 1 মিনিটে আসছি। 2 মিনিট পরে শাড়ি জামা বদলে হাতের রেকাবিতে একটা সন্দেশ ও 1 গ্লাস লেবু চিনির শরবত এনে দাঁড়ালো রুবি। আমাকে ঘরের চারদিকে তাকাতে দেখে বলল, এজমালি সম্পত্তি, ভাগের মা গঙ্গা পায় না। শ্বশুর মশাই তো শয্যাশায়ী, কিন্তু উইল করেছেন। আমার নিজের সামর্থ্য নেই। দেওয়াররা উইলে কি লেখা আছে জানতে না পারায় কেউই আর গাঁটের কড়ি খরচ করে না। আমার জন্য বরাদ্দ হয়েছে 1 তলার একটি ঘর। চলুন সেখানে গিয়ে বসি। দেওরদের কাউকে যে দেখছি না। তারা চলে গেছে। লালদিঘিতে বাড়ি করেছে একজন, অন্যজন ধুলিয়ানে। ভালো ব্যবসা ওদের। শ্বশুর মশাইকে দেখে কে? আমি আর ওই ভ্যাবলা। ভ্যাবলাকে? যে ছেলেটি খবর দিল। ওর বাবা ছিল শ্বশুর মশাইয়ের খাস চাকর। সেও মারা গেছে বছর 5 হলো। তার স্ত্রী আগেই মারা গিয়েছিল। বাড়ি ছিল জলঙ্গিতে। সেই থেকে ভ্যাবলা এখানেই থাকে। একা থাকে? তোমার ভয় করে না? ভয় না। চলুন। রুবির ঘরটি বেশ বড়। ওই ঘরে এক কোনায় রান্না করে জনতা স্টোভে, অন্য কোণে কালী মায়ের মূর্তি, জবা ফুল দেওয়া আছে টাটকা। খাটটি বিরাট, লেজারাস কোম্পানির। রাজা মহারাজারা যেমন খাটে পত্নী উপপত্নীদের আদর করতেন। ইলেকট্রিসিটি নেই, হাওয়াও নেই, গুমোট গরম। রুবি বলল, হাত পা ধুয়ে এসে খাটেই বসুন। তাই করলাম। ঘরের সঙ্গে লাগোয়া বিরাট বাথরুম, মার্বেলের, নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে। একটি তালপাখা নিয়ে রুবি হাঁটু মিড়ে বসলো। খাটের বাজুতে হেলান দিয়ে হাওয়া করতে লাগলো আমাকে। কিছুক্ষণ আগেই চান করেছে। আমলা তেলের গন্ধ বেরোচ্ছে ভিজে চুল থেকে। রুবি ঠিক তেমনই সুন্দরী আছে। সরু কোমর, সুন্দর বুক, মরালি গ্রীবা, বিলিতি ডলের মতো দুটি নীলাভ চোখ, ঝাপানো চুল আর হাসি। স্বগতোক্তির মতো বলল, আপনি আসতে চাইলেন, না করতে পারলাম না। কিন্তু করতে কেন? আমি তো তোমার বৈভব দেখতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। তাই? রুবি বলল। সত্যি বলুন তো, কেন এসেছেন এই গরমে এত কষ্ট করে? সত্যি কথাটা বলতে পারলাম না যে গত 30 বছর তোমার জন্যে অনেক কষ্ট পেয়েছি। অথচ এ কথা জেনেই যে সেই কষ্টের কোনো পরিণতি ছিল না। আজকের কষ্ট সে কষ্টের তুলনায় কিছু মাত্রই নয়। রুবির একটা ফটো আছে আমার কাছে। ও জানে না সে কথা। চামেলি বা আমার ছেলে মেয়েরাও কেউ জানে না। রুবি আমারই একার। ওদের কোনো দাবি বা অধিকার নেই রুবির উপরে। মুখে বললাম, তুমি জানো না? রুবি বলল, জানি, আবার জানিও না। এক দৃষ্টে ওর 2 চোখে চেয়ে থাকতে ও বলল, কি দেখছেন অমন করে তোমাকে? অস্বস্তি পেল রুবি। এই গরমেও বুকের কাপড় টানলো ভালো করে। আমি বললাম, কি খাওয়াবে আমাকে? আমি যা খাবো। আমি যে গরিব সে কথা আপনার কাছে লুকোতে চাই না, লাভও নেই।
কে বলে তুমি গরিব? আমি জানি। হাওয়া খাচ্ছেন। ইস, গরমে মুখটা লাল হয়ে গেছে। আমি কিছু বললাম না। আমরা অনেক কথা বললাম দুজনে, ছেলেবেলার কথা, এমন সব কথা যা শুধু দুজনেই বলা যায়। ও বলল, বাবাকে দেখে আসি একটু। দীর্ঘ জীবন বড় অভিশাপের, জানেন সুধা? জানি। ঘরে ফিরে এসে রুবি বলল, এবার আপনাকে খেতে দিই, তার আগে ভ্যাবলাকেই দিয়ে দিই। আমরা গল্প করতে করতে খেতে পারবো তাহলে। ভ্যাবলাকে ডেকে এনামেলের থালায় অনেকখানি ভাত, ডাল আর তরকারি দিল। শাড়ির পাড় দিয়ে বানানো আসন পেতে, পেতলের মস্ত থালা গেলাস দেরাজ থেকে বের করে পেতে দিয়ে ডাকলো, আসুন। ভাত বেড়েই বলল, দাঁড়ান, ভালো ঘি আছে একটু, আপনাকে দিই। ঘিও বের করলো দেরাজ থেকেই। কাঁচা কলাইয়ের ডাল, আলু পোস্ত আর চালতার টক, তার আগে ঘি। আমি বললাম, তুমি কি খাবে? সব ভাতই তো আমাকে দিয়ে দিলে। আজ আমার উপোস। কিসের উপোস? দেব দর্শনের। আমার বুকের মধ্যেটা যেন মুচড়ে উঠল। বাইরের মাঠে ছাগল মা কাঁদছিল। শালিক ডাকছিল কিচির মিচির। বড় রাস্তা দিয়ে চলে যাওয়া ট্রাক, গাড়ি আর সাইকেল রিক্সার সম্মিলিত আওয়াজ মাথার মধ্যে ধাক্কা দিচ্ছিল। আমার চোখ জলে ভিজে এলো। বড়লোকের মেয়ে, বড়লোকের বউ, রুবির অবস্থা দেখে। আমি বললাম, তুমি না খেলে আমি খাবো না, আমি এক্ষুনি চলে যাব। ও বলল, আপনার পায়ে পড়ি, অমন করবেন না। আমি ভাত মাখছি, তুমি আমার সঙ্গে খাবে বলে ঘি দিয়ে ভাত মেখে আমি এক গ্রাস রুবির মুখে দিলাম। সারা শরীরে শিহরণ খেলে গেল আমার, হয়তো রুবিরও। রুবির গাল বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। নিজেকে সামলে নিয়েও বলল, আমার মা ছাড়া কেউ আমাকে। দুজনে মিলে খেতে খেতে বললাম, তোমার বড় কষ্ট না রুবি? অনেক রকম কষ্ট, কি করা যাবে বলো? আমার চেয়েও অনেক বেশি কষ্টেও আছে তো অনেক মানুষ। আছে, তুমি ছেলের কাছে গিয়ে থাকো না কেন? রুবি উত্তর দিল না। কি? ও যে বাড়িতে পেইং গেস্ট ছিল, সেই বাড়ির মেয়ের সঙ্গেই ওর ভালোবাসা হয়েছে, তাকেই বিয়ে করবে। সেখানে মানে ছেলের শ্বশুর বাড়িতে থাকি কি করে? তাছাড়া আমার শ্বশুর মশাইকে তো এই অবস্থায় ফেলে যেতে পারি না। উনি যতদিন আছেন, আমার এখানে না থেকে তো কোনো উপায় নেই। ছেলে তোমাকে টাকা পয়সা পাঠায় না? জিজ্ঞেস করছি বলে কিছু মনে করো না। রুবি চুপ করে থেকে বলল, পুজোয় আর পয়লা বৈশাখে শাড়ি দেয়, আর কি দেবে? সকলেরই তো খরচ আছে। তাছাড়া চাকরি তো বিরাট কিছু একটা করে না। খাওয়া দাওয়ার পর আবার অনেক গল্প হলো। আমরা একবার হারোয়াতে পিকনিকে গেছিলাম। সমুদ্রের মতো ঝিল, কত পাখি, জলজ আঁশটে গন্ধ। রুবি সেদিন অনেকক্ষণ আমার পাশে বসেছিল। সূর্য ডুবেছিল আমাদের চোখের সামনে। সেই লালিমা এখনো যেন ওর মুখে মাখানো আছে। সে কথা বলতে ও হেসে উঠল। উঠে চা করলো ট্রেনের সময় হওয়ার আগে। পুজো নিমকি দিল দেরাজ খুলে কাঁচের বয়াম থেকে। তারপর বলল, পান খাবেন? ভ্যাবলাকে দিয়ে পান আনালো। তুমি? নেশা করার জন্য সারা পৃথিবীর কাছে বড় ঘৃণা পেয়ে গেছে ও, অথচ মানুষটা চমৎকার ছিল। নেশা বড় খারাপ জিনিস সুধা। আমি আর কি করতে পারি? পান খেতাম, তাই ছেড়ে দিলাম ওর কথা মনে করে। পান খেতে খুব ভালোবাসতাম, কিন্তু ও চলে যাবার পর আর খাইনি।
তবে এখন খাই আপনার সঙ্গে একটু জর্দা দিন আমায়। রুবির মেয়ে কলকাতায় তার দাদার বাড়িতে থেকে পড়ে, এখানে থাকতে সাহস পায় না। বলল কাছে রাখতে পারলে খুব খুশি হতাম। ভ্যাবলা সাইকেল রিক্সা ডেকে দিল। রুবি ওদের ভাঙা ফটক অব্দি এলো এগিয়ে দিতে। বেলা পড়ে এসেছিল। আমি রিক্সায় ওঠার আগে বললাম, আমি কি তোমার জন্য কিছুই করতে পারি না রুবি? রুবি দুদিকে মাথা হেলালো। পানে ওর ঠোঁট রাঙা হয়ে উঠেছিল। ও হেসে বলল, না, কিচ্ছু না। তোমার জন্য কিছু করতে পারলে আমার যে ভালো লাগাটা তা কি কিছুই নয়? নিশ্চয়ই, এই যে এলেন, কত ভালো লাগলো। এই তো মস্ত পাওয়া। কোনোদিন কি ভেবেছিলাম এমন হবে? 25-30 বছর পরে ভালো লাগাই মরে যাচ্ছি আমি। রাতে আমার ঘুম হবে না আজ, স্বপ্ন বলে মনে হবে। আপনারও তো। তোমাকে আমি কিছুই কি দিতে পারি না রুবি? অনেকই তো দিয়েছেন, আপনি জানেন না। তবু কিছু চাও তুমি আমার কাছ থেকে? তখন আমরা গরিব ছিলাম, তোমরা বড় লোক। এখন আমি বড় লোক, নেবে না কিছুই আমার কাছ থেকে? রুবি হাসল। নেব। সেই যে চিঠি দিয়েছিলেন আমাকে হারোয়া থেকে ফিরে, মমতা ঝিয়ের হাত দিয়ে লুকিয়ে, মনে আছে? তা আজও আছে আমার কাছে। চিঠি দেবেন মাঝে মাঝে আমায়, যখনই মনে পড়বে। তার চেয়ে বড় পাওয়া তো আর কিছুই হতে পারে না, অন্তত আমার কাছে। আমি রিক্সাতে উঠলাম, বললাম, যাই রুবি। যাই বলতে নেই, বলুন আসুন। ভালো থাকবেন। তুমি ভালো থেকো। আমি সব সময়ই ভালোই থাকি। বলেই রুবি হাসলো। সাইকেল রিক্সা এগিয়ে চলল। সামনে আলো, ভিড়, আওয়াজ, পিছনে অন্ধকার, নির্জনতা, থমথমে নিস্তব্ধতা। একবার মুখ ঘুরিয়ে পিছনে চাইলাম, দেখলাম মরা আলোয় বিকেলের স্থল পদ্মের মতো জলজল করছে রুবি। মরচে পড়া গেটটি ধরে দাঁড়িয়ে হাসছে। আমার হারিয়ে যাওয়া, কুড়িয়ে পাওয়া রুবি।